আওয়ামী লীগ ওই মুহূর্তে পতন ঠেকানোর জন্য যে কোনো কিছু আপনাকে অফার করতে রেডি ছিল। টাকার অঙ্ক আপনি বসাতেন, তারা আপনাকে দিত। অন্য যে কোনো ক্ষমতা আপনি চাইতেন, আপনাকে দিত। যে কোনো কিছু দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এমনকি অসংখ্য অফার আমাদের কাছে ছিল। কেমন অফার এসেছিল? একদম স্পষ্ট মনে আছে। আমার 3 তারিখে যখন আমরা এক দফা ঘোষণা করবো, তার আগে 2 তারিখের দিকে আমার পরিবারের কাছে একদম বাসায় একদম আওয়ামী লীগের সেন্ট্রাল কমান্ড থেকে ফোন গিয়েছে, যেখানে জাহাঙ্গীর কবির নানক, আমার জেলার যিনি আমার সংসদের এমপি থেকে শুরু করে ওবায়দুল কাদের সহ যারা ছিলেন, তারা একসাথে একটা মিটিং বসে সেখান থেকে আমার বাড়িতে আমার বাবাকে কল দেওয়া হয়েছে। শুধুমাত্র শেখ হাসিনা কথা বলা বাকি ছিল। এভরিথিং বলা হয়েছে যে ও যা চায়, যেভাবে চায় সেভাবে হবে। টাকা কোনো ইস্যু না, ক্ষমতা কোনো ইস্যু না, একটা আসন কোনো ইস্যু না, দেশের বাইরে যা চায় এনিথিং সবকিছু ম্যানেজ করা হবে। ওকে জাস্ট যারা হচ্ছে ওদের ক্লোজ তাদেরকে নিয়ে গণভবনে যেতে হবে। দেশে এখন নতুন হাউন আঙ্কেল আসিছে। শুনেন নতুন হাউন আঙ্কেল কি বলে। জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে। আমার এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর সাহেব সাহিত্য রয়েছেন। সে বলিছে জামাত ধর্ম ব্যবসা করছে, তাই না? হাসিনা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল করে জামাত নেতাদের বিচার করে ফাঁসি দিয়ে ঠিকই করেছে, আর জামাত ধর্ম ব্যবসা করে। হারুন ভাই হাঙ্গারের সাথে পলিটিক্স করেছিল রাজশাহীর। আমার সাথে বড় নেতা ছিল, 3 বছরের বড় ভাই কইয়া ডাকতাম, যদিও খুব ঘনিষ্ঠতা ছিল না, কারণ উনি বিশ্ববিদ্যালয়ের, আমি শহরে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 জন নেতা শহরের নেতাদের সাথে কাজ করতেন, এক রাগিব হাসান মুন্না আর ছাত্রমিত্রীর, আর ছাত্রদলের রিজভি ভাই। যাই হোক, হারুন ভাইরে আজ আমি খুব বেশি কিছু কমু না আগের সম্পর্কের খাতিরে, কিন্তু হারুন ভাই আপনি যদি এরকম বেপরোয়া ইন্ডিয়ান লাইনের রাজনীতি চালায় যেতে থাকেন, প্রমিজ আপনারা আমি হাউন আঙ্কেল বানাই দেবো। তা আমি শেখ হাসিনাকেও বলবো এবং শেখ হাসিনার প্রভু যারা রয়েছে তাদেরকেও বলবো যে আপনারা বাংলাদেশকে মনে করেছেন যে বোধহয় ফু দিলে পরেই তারা চলে যাবে। যেদের যে দেশপ্রেম কত তীব্র, কত গভীর, এইটা দিল্লির সাউথ ব্লক এটা বিবেচনা করেনি, তারা চিন্তায় আনেনি। ওরা মনে করেছে শেখ হাসিনাকে রেখে দিলেই তো আমাদের পাস হয়ে যাবে। কিন্তু যাত্রাবাড়ি, উত্তরা, গাবতলী থেকে লাখে লাখে লোক যে বেরিয়ে এসে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পারে, এটা ভারতের নীতি নির্ধারকরা বুঝতে পারেনি। নির্বাচন নিয়ে যখন আলাপ আসলেই এগিয়ে আসছে, কারণ এখন নির্বাচনটা বছরখানেকের মধ্যেই হয়ে যাবে এই সম্ভাবনা বেশি বলেই মনে হচ্ছে। যদিও বিএনপি জুলাই আগস্টে নির্বাচন চাইছে, কিন্তু আমি মনে করি এটাও তারা ঠিক সিরিয়াসলি বলছে তা না, এটা এক ধরনের রেটরিক বলে আমি মনে করি। ভারতেরা সবই জানে, ভারতের তলকারে লবিংও করছিল তাকে বাঁচানোর জন্য, কিন্তু সেই ধরনের সক্ষমতা ভারতের নেই। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা মেইলে যে কাজ হয়, ভারতের সব মন্ত্রীরা কি 10টা দেশ সফর করলে সেই অ্যাকশন হয়? হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে প্রথম পর্যায়ে নানা ধরনের উস্কানিমূলক ফোন রেকর্ড ভাইরাল হলো। যখন থেকেই বাংলাদেশে হাসিনার কল রেকর্ড ভাইরাল বন্ধ করে দিল বা হাসিনার কল রেকর্ডগুলো নিষিদ্ধ করে দিল, তারপর থেকেই কিন্তু হাসিনা একের পর এক নতুন কৌশল অবলম্বন করছে। অর্থাৎ ভারতের বিএসএফ দিয়ে সীমান্তে নতুন একটা চক্রান্ত বা যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু এ নিয়েও সীমান্ত এলাকায় তুমুল আকারে একদম তাণ্ডব চলছে। প্রিয় দর্শক, কাঁটাতারের বেড়াকে উদ্দেশ্য করে মূলত আজকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তার ভিতরে রয়েছে হারুন আঙ্কেল। প্রিয় দর্শক, একসময় ছিল ভাতের হোটেলে হারুন আঙ্কেল, এখন বিএনপির হারুন সাহেবকে নিয়েও কিন্তু নানান আলোচনা সমালোচনা হচ্ছে, যার ভিডিওর বিশেষ অংশ আপনারা ভিডিওর শুরুতে দেখছেন। তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটির ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন। তাহলে চলুন আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। দেশে এখন নতুন হাউন আঙ্কেল আসিছে। শুনেন নতুন হাউন আঙ্কেল কি বলে। জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে। আমার এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর সাহেব সাহিত্য রয়েছেন। উনি রাজাকারদের দ্বারা নিহত হয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হন নাই। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। সে বলিছে জামাত ধর্ম ব্যবসা করছে, তাই না? হাসিনা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল করে জামাত নেতাদের বিচার করে ফাঁসি দিয়ে ঠিকই করেছে, আর জামাত ধর্ম ব্যবসা করে। হারুন ভাই হাঙ্গারের সাথে পলিটিক্স করেছিল রাজশাহীর। আমার সাথে বড় নেতা ছিল, 3 বছরের বড় ভাই কইয়া ডাকতাম, যদিও খুব ঘনিষ্ঠতা ছিল না, কারণ উনি বিশ্ববিদ্যালয়ের, আমি শহরে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 জন নেতা শহরের নেতাদের সাথে কাজ করতেন, এক রাগিব হাসান মুন্না আর ছাত্রমিত্রীর, আর ছাত্রদলের রিজভি ভাই। যাই হোক, হারুন ভাইরে আজ আমি খুব বেশি কিছু কমু না আগের সম্পর্কের খাতিরে, কিন্তু হারুন ভাই আপনি যদি এরকম বেপরোয়া ইন্ডিয়ান লাইনের রাজনীতি চালায় যেতে থাকেন, প্রমিজ আপনারা আমি হাউন আঙ্কেল বানাই দেবো। কেন আপনি ইন্ডিয়ান লাইন পার্সু করেছেন এটা দেখে দেবো। আপনি কোন আক্কেলে মানবতা বিরোধী অপরাধের সাফাই গাইডারে চলমান রাখার প্রস্তাব রাখলেন? আপনার নেত্রী খালেদা জিয়া কি বলছিল তার একটা ভিডিও শুনি আগে, আপনারাই শোনাই, বোধহয় শোনেন নাই, শুনেন। 4 দলীয় জোটের নেতা তাদের মিথ্যে মামলা দিয়ে মতিউর রহমান নিজামী, মুজাহিদি, সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। এবার আসেন তিনি নানা সময় কি বলছেন সেটা দেখি।
জাতীয় সংসদে বিরোধী দল সেই সময় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে খালেদা জিয়ার বিবৃতিতে জামাত নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করে বলছেন, জামাতে ইসলামের শীর্ষ 3 নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ এবং দেলাওয়ার হোসেন সাঈদীকে গ্রেপ্তারের ঘটনা চরম স্বৈরাচারী পন্থায় রাজনৈতিক নিপীড়নের এক জঘন্য নজির। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খালেদা জিয়া বলছিলেন, বিচারের নামে প্রহসন এবং বিনা বিচারে আটকে রাখার এক জঘন্য ফাঁদ যুদ্ধাপরাধের বিচারের নামে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের আইন, বিধি ব্যবস্থা, তদন্ত ও গঠন প্রক্রিয়া কোনো কিছুই স্বচ্ছ কিংবা আন্তর্জাতিক মানসম্পন্ন না। আন্তর্জাতিক মহল থেকে সে কথা পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে, তবুও সরকার এই বিচারের নামে বিরোধী দল দমনের পথ বেছে নিয়েছে। এমনকি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সার্জিও জোটের সমাবেশে খালেদা জিয়া যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন চলছে বলে দাবি করছিলেন। যুদ্ধাপরাধের বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রহসন ছাড়া কিছুই নয় বলে অভিযোগ করে খালেদা জিয়া বলছিলেন, প্রধানমন্ত্রী একসময় জামাতে ইসলামকে পাশে বসে রাজনীতি করছেন, তখন কোথায় ছিল যুদ্ধাপরাধ? জামাত তখন এত প্রিয় ছিল, আর এখন কেন এত খারাপ হইল? একসময় তো একসঙ্গে নির্বাচনও করছেন, এখন যাদের যুদ্ধাপরাধের অভিযোগে বিচার করা হচ্ছে তাদের বিচার মানুষ মানে না। বিএনপির ক্ষেত্রে একই জিনিস চলে, জামাতের সাথে রাজনীতি করছেন, ঐক্য করছেন, নির্বাচন করছেন, সরকার গঠন করছেন, এখন জামাত তো খারাপ হয়ে গেল। তো হারুন ভাই, আপনি খালেদার চাইতে বড় বিএনপি হয়েছেন। হ্যাঁ, 2018 সালের নৈশভোটের নির্বাচনে বগুড়া সদরের আসনটা ছাড়া, কারণ ওইখানে বগুড়া সদরে কারো কারচুপি করার ক্ষমতাই নাই, আওয়ামী লীগ চাইলেও পারতো না কারচুপি করতে, তাই ওই সিটটা বাদ। ওই সিট বিএনপি পাবেই। বাকি সব আসন যেখানে জাতীয় ঐক্যফ্রন্টের ক্যান্ডিডেট জিতেছিল, তাদের সাথে ইন্ডিয়ার গভীর সম্পর্ক ছিল, তাদেরকে জিততে দিছিল। যেমন ধরেন সুলতান মোহাম্মদ মনসুর, উকিল সাত্তার জিতেছিল না, হারুনও জিতেছিল। আমরা জানতে চাই কেন হারুনের সিট হাসিনা সাইডা দিছিল। তো হারুন ভাই যে বলিছে যে জামাত ধর্ম ব্যবসা করে, এটা নিয়ে আলাপ করি। আসেন ধর্ম ব্যবসাকে ডিফাইন করে নি, কাকে বলে? ধর্ম ব্যবসা বলতে বোঝানো হয় এমন একটা অনৈতিক কর্মকাণ্ড যেখানে ধর্মীয় বিশ্বাস, আচার অনুষ্ঠান বা মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে আর্থিক লাভ বা ব্যক্তিগত স্বার্থ হাসিল করা হয়। এটা শুরু হয় মধ্যযুগে। খ্রিস্ট ধর্মের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান দুইভাবেই ধর্ম ব্যবসা করতো। যিশু যে ক্রুশে ক্রুশবিদ্ধ হয়েছিল, ওই ক্রুশের অংশকে বলা হয় রেলিক বা পবিত্র অবশেষ। এইটা বিক্রি বা প্রদর্শনের মাধ্যমে অর্থ সংগ্রহ করতো চার্চ। আর 2 নম্বর হচ্ছে স্বর্গপ্রাপ্তির গ্যারান্টি বিক্রি করার ঘটনা। এটা প্রধানত ক্যাথলিক চার্চের মাধ্যমে পরিচালিত হতো। এটা পরিচিত ছিল ইনডালজেন্স নামে, এমন একটা ধর্মীয় নীতি যেখানে পাপের শাস্তি কমানোর বা মাফ করার প্রতিশ্রুতি দিয়া চার্চ অর্থগ্রহণ করতো। এখান থেকে ধর্ম ব্যবসা শব্দের উৎপত্তি। জামাত কি হারুনের কাছে কোনো ধর্মীয় পণ্য বেচেছে? হাসিনার গুণগান করতে করতে কাইট হয়ে যাইতো হারুন। দেখেন উন্নয়নের প্রশংসা করতে করতে কাইট। আবার একবার চাঁপাইনবাবগঞ্জে কোন এক ট্রেনের উদ্বোধন করবার যায় নাকি হাসিনা হারুনের খোঁজ করেছিল, সেটা একেবারে কাইট হয়ে পড়েছিল। দেখেন, যাই হোক, আজকে হারুনরা আর কিছু কইলাম না, আরেক মাল দেখি। খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান সাহেব, সাবেক ছাত্রলীগের সভাপতি, ওই যে কেন বিএনপি করে বুঝি না, ওই বিএনপি বসে রাজনীতি করেছে আওয়ামী লীগে। ওই খালেদা জিয়ার নাকি উপদেষ্টা। তো খালেদা জিয়া কি উপদেশ দেয়? ওই এইটা সাহেব, ওই যে ওইটা দেখান না, শেখ মুজিব খুব খারাপ লোক কইয়া যে বানিয়ে দিছে সেটা দেখান। এই দেশের সবচেয়ে খারাপ মানুষের নাম হলো শেখ মুজিবুর রহমান। 19 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71 সনে রেসকোর্স ময়দানে মিটিং করে বলল, 6 দফার দাড়ি ক্ষমা সেমিকোলন বাদ দিয়ে যদি আমরা কেউ আপোষ করি, আপনারা আমাদেরকে জ্যান্ত কবর দিবেন। সে আপোষ না করে শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাম করছে। এই খারাপ কাজ করার কারণেই দেশটা মুক্তিযুদ্ধ পর্যন্ত পড়ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ পর্যন্ত ইতিহাসের ক্যাপ্টেন সে। 1966 সন থেকে 1971 সন পর্যন্ত ইতিহাসের মুক্তিযুদ্ধের ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান। এখানে জিয়াউর রহমানের কাছে সেঞ্চুরি মারছে নতুন প্লেয়ার হিসাবে। আর যে পাকিস্তানি সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের সুন্দরী মেয়েরা বিয়া করিয়া করাচি পিন্ডিতে নিয়ে যাইতো, আর আমরা মনে করতাম আমাদের বাগনা বাগনি গুলা খুব সুন্দর হয়েছে। এটা থেকে শেখ মুজিবুর রহমান আমাদেরকে বঞ্চিত করছে। খুব খারাপ মানুষ শেখ মুজিবুর রহমান। শুনলেন তো, এটা বিএনপির নেতা নাকি আওয়ামী লীগের নেতা? আরো শুনেন কি কয়। ছাত্রদের কোনো কন্ট্রিবিউশন ছিল না জুলাই আগস্ট বিপ্লবে, 90% বিএনপির কর্মী। জনতার সেই অবস্থার মধ্যে নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী নেতৃত্ব প্রকাশ্যে এবং গোপনে নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, কিন্তু সমস্ত জনগণের 95% ছিল জাতীয়তাবাদী শক্তির সমর্থক এবং বিএনপির নেতা কর্মী। আমি শুধু বলবো, উদাহরণ দেওয়ার জন্য, শুধু যাত্রাবাড়িতে থেকে দাউদকান্দি পর্যন্ত যে লক্ষ লক্ষ মানুষ ছিল, শেষ দিন যে 137 জন লোক জীবন দিয়েছে থানা দখল করতে গিয়ে যাত্রাবাড়ি, এরা কারা? এদের একজন কি ছাত্র ছিল? এদের একজন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল, কর্মী ছিল? না, এদের প্রায় 99% লোক ছিল শহীদ জিয়ার আদর্শের কর্মী, খালেদা জিয়া এবং তারেক রহমানের কর্মী। কারণ আইসানি আসিচ্ছি, এই প্রসঙ্গে আসিচ্ছি। আপনার নেতা মির্জা ফখরুল কি কইছিল আন্দোলন সম্পর্কে? বিএনপি নাকি আন্দোলনে ছিল না। এই যে দেখেন, তার কথা শুনেন। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। 90% বিএনপি কর্মী হয়ে গেল। আর দেখেন, ছাত্রদের বিরুদ্ধে কি বিপুল ঘৃণা। সমন্বয়ক নামে 22-23 বছরের ছাত্ররা ডিসির সাথে মিটিং করতে যেতে, স্যার ওনার পুচ্ছে আগুন ধরে গেছে। শুনেন, এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়কের দল। আমি কিশোরগঞ্জে গেছিলাম, যদি 4-5টা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাঁটে, আমি কেন আসছিলাম? ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি। কোন ক্লাসে পড়ো? কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, গুরুদয়াল কলেজে। এইভাবে 3টা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের। কারণ সমন্বয় হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়েই ডিসি সাহেবের সাথে মিটিং করে প্রজেক্ট করা যায়। এইবার দেখেন নিজেই কি কইতেছে, যে ও নিজে ফজলুর রহমান নিজে যখন ওই বয়সে ছিল, ওই বয়সে 32 জনের মারছে, যারে কইছে তারই মারছে, তার সাঙ্গ পাঙ্গরা। যে শুনেন,
আমরাও ছোটখাটো মানুষ, কিন্তু আমি যে 23 বছরে যে পাওয়ার পাইছিলাম, এখন ইউনূস সাহেবের সেই পাওয়ার নাই। আমি আবারও বলছি, 23 বছর বয়সে আমার হাতে যে পাওয়ার ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে, আমি ইচ্ছা করলেই বলতে পারতাম, এরা ফেলায় দে, 16 ডিসেম্বরের আগে এ রাজাকার আমার বিরুদ্ধে যুদ্ধ করছে, ফেলায় দে, 15 জনকে গুলি করে আমার যে সৈনিকরা ছিল, মুক্তিযোদ্ধারা ছিল, ফেলা দিয়েছে গাঙ্গের পারে। দেখেছেন তো মুরব্বী, আপনার কি আদৌ ডিসিদের সাথে মিটিং করে ছাত্রদের নিয়ে ইনকা বিশোধগার করা উচিত? ওরা বিরোচিত কাজ করেছে, দলে দলে কাতারে কাতারে জীবন দিয়ে সারা দেশের মানুষের জায়গায় তুলছে, ঐক্যবদ্ধ করছে, আর আপনার এখন পৌরুষ জায়গায় উঠছে না। আপনি কইতেছেন কোনো কন্ট্রিবিউশন নাই। আপনি হুশে আছেন মুরব্বী? আমি মুরব্বী মানুষ, বেশি কিছু কমু না। আপনারা করেছেন কি, ঈদের পরে আন্দোলন করিয়া করিয়া তো বছরের পর বছর পার করেছেন, এখন গলাত প্রচুর জোর এসেছে না? আপনাদের তো মির্জা আব্বাস করেছে 28 অক্টোবর প্রাণ ভয়ে প্রতিরোধ করে তুলতে পারেন নাই, এখন পাঙ্কা গজাইছে, হিংসা হয় ছাত্রদের, আপনারা হাত মারিছেন, বুঝেছেন? 16 বছর ধরে মারিছেন, ছাত্ররা পায়রা ফেলা মেরে দিচ্ছে 3 সপ্তাহে হাসিনার। ফাল পারা বন্ধ করবেন, আবার ফাল পারবেন তো পাবলিকে কলে পায়রা ফেলবে, খুব খেয়াল। নির্বাচন নিয়ে যখন আলাপ এগিয়ে আসছে, আলাপ আসলেই এগিয়ে আসছে, কারণ এখন নির্বাচনটা বছর খানেকের মধ্যেই হয়ে যাবে এই সম্ভাবনা বেশি বলেই মনে হচ্ছে। যদিও বিএনপি জুলাই আগস্টে নির্বাচন চাইছে, কিন্তু আমি মনে করি এটাও তারা ঠিক সিরিয়াসলি বলছে তা না, এটা এক ধরনের রেটরিক বলে আমি মনে করি। পলিটিক্সের রেটরিক থাকে, আমি ধারণা করি, আবার বলছি, আমি কোনো তথ্য না জেনেই বলছি। বিএনপি এই চাপটা রাখতে চাইছে নির্বাচন যাতে এই বছরের মধ্যে হয়, কারণ প্রধান উপদেষ্টা দেওয়ার সময়ের মধ্যে আরেকটা হচ্ছে মিড অফ নেক্সট ইয়ার, সো তারা সেটা পছন্দ করবে না ফর শিওর। যাই হোক, এই নির্বাচন যখন এগিয়ে আসছে তখন একটা আলাপ আমাদের মধ্যে চলছে, সেটা হলো আওয়ামী লীগের লোকজন নির্বাচন করতে পারবে কি পারবে না, শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা কি নির্বাচন করতে পারবেন। মানে এর মধ্যে প্রথম কথাটা হচ্ছে, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় তাহলে তো তাদের আওয়ামী লীগের নামে অ্যাটলিস্ট নির্বাচন করা সম্ভব না। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা নিয়ে সিরিয়াস বিতর্ক আমাদের সমাজে আছে, এবং এই বিতর্ক সুরাহা হয়নি। এই বিতর্ক আসলে কতদূর যাবে, কোথায় গিয়ে শেষ হবে আমরা আসলেই জানি না। তবে আমরা এটুকু বুঝতে পারি নানা রকম আলামত থেকে যে, মানে কেউ কেউ ভারতের কথা বলছেন, শুধু ভারত অবশ্যই প্রকাশ্যভাবে আওয়ামী লীগের পক্ষে আছে, কিন্তু ইউরোপ আমেরিকাও প্রায় নিশ্চিতভাবেই বলা যায়, আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো আওয়ামী লীগের নিষিদ্ধতা চায় না। আমি স্মরণ করব উপদেষ্টা জনাব আসিফ একটা প্রোগ্রামে গিয়ে মন্তব্য করেছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, যে বিদেশি দূতাবাসগুলোর চাপ আছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই চাপটা থাকলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের তার নামেই থেকে যাওয়ার সম্ভাবনা আছে। যদি সেটা থেকে যায় তাহলে কি এই সব বিভৎস লোকজন শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? তারা যদি করলে কী বা হবে সেই প্রশ্ন আসতেই পারে, কিন্তু তারা বাংলাদেশের মাটিতে আবার নির্বাচনে আসবে, এটা মেনে নেওয়া খুবই কঠিন প্রশ্ন, খুবই কঠিন ব্যাপার। আচ্ছা, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় তাহলে কাগজে কলমে আওয়ামী লীগের এসব লোকজন স্বতন্ত্র নির্বাচন করার মতো একটা পরিস্থিতি আছে, কারণ স্বতন্ত্র নির্বাচন কেউ করতেই পারে, যেটা পাকিস্তানের পিটিআই এর ক্ষেত্রে হয়েছে, পাকিস্তান তেহরিক ইনসাফ ইমরান খানের দল, সেই দলের লোকজন, তার দল যখন নিষিদ্ধ হলো, প্রতীক যখন নিষিদ্ধ হলো, তখন তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইলেকশন করেছেন, এবং তারা একক দল, যদি স্বতন্ত্রতাকে দল হিসাবে ধরা হয়, একক দল হিসাবে তার সেটা সংখ্যাগরিষ্ঠতাও পেয়েছিল, যদিও তারা জেনারেল মেজরিটি পায়নি, কিন্তু সেটার সংখ্যা অন্য যে কারো চেয়ে বেশি ছিল। অবশ্যই ইমরান খান বলে কথা, আমরা ডাকাত শেখ হাসিনা, বর্বর শেখ হাসিনার এবং তার সাঙ্গপাঙ্গদের কথা বলছি না। যাই হোক, শেখ হাসিনা লোকজন ইলেকশন করলে কি হবে আমরা বুঝতেই পারি। তারপরও ওই যে বলছিলাম যে এই লোকগুলো আমাদের ইলেকটোরাল প্রসেসে আসছে, অন্তত যারা বিভৎস সব কাণ্ড ঘটিয়েছে তারা, সেই ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে হাজির হয়েছে, কারণ এটাকে আমাদের নেওয়াও কঠিন। আমাদের যে গণতান্ত্রিক অভিযাত্রা, সেখানে এই রকম মাফিয়াদের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে কিনা, এটাই একটা বিরাট প্রশ্ন। এখন নির্বাচনে অংশগ্রহণ না করার ক্ষেত্রে কি আছে, আমি এবং একটা জিনিস একটু বলি, যে আমি যে সংস্কার কমিশনটা সদস্য, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, আমরা সেখানে একটা পথ বের করার চেষ্টা করেছি। এটা ঠিক আওয়ামী লীগকে মাথায় রেখে তা না, এটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এটা এফেক্টিভ, কারণ আমাদের এই ধরনের ঘটনা আরও যদি কেউ ঘটায় সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। বিদ্যমান ব্যবস্থায় কি আছে? বিদ্যমান ব্যবস্থায় এটা আছে, আমাদের সংবিধানেই আছে, আর্টিকেল 66(2) এর ঘ, যদি ভুল না করে থাকি, এর মধ্যে বলা হয়েছে কেউ যদি নৈতিক স্খলনজনিত যে কোনো অপরাধে 2 বছরের, ন্যূনতম 2 বছরের তার সাজা হয়, তাহলে তিনি সাজা খাটাবেন, এবং খাটার পর 5 বছর অতিবাহিত না হলে, মানে ধরে নিলাম কেউ যদি 3 বছরের সাজা হয়, তা 3 বছর জেল হলো, 3 বছর জেলে থাকলেন, 3 বছর শেষ হলো, এরপর আরও 5 বছর, তার মানে রায় থেকে 8 বছর তিনি নির্বাচনে পার্টিসিপেট করতে পারবেন না। তারপর তিনি চাইলে নির্বাচিত হওয়ার চেষ্টা, মানে প্রার্থী হতে পারবেন। কেউ কেউ মনে করেন, আমি এটা বলতে শুনেছি যে এরকম সাজার পর কাউকেই দেওয়া উচিত না, আমি আবার এটা একেবারেই সঠিক বলে মনে করি না। একটা মানুষ তার অন্যায় বা অপরাধের ন্যায় বিচার যদি পান, তিনি সেটার যদি শাস্তি পান, সেটা প্রায়শ্চিত্ত তিনি করেছেন, এবং আমাদের সমাজে প্রত্যেকটা অপরাধীর, প্রত্যেকটা ভুল করা, অপরাধ করা মানুষের মেইন স্ট্রিমে ফিরে আসার সুযোগ অবশ্যই অবারিত রাখা দরকার। সেটার জন্য তিনি 2 বছর সাজা খাচ্ছেন কমপক্ষে, সাথে আরও 5 বছর তিনি পার্টিসিপেট করতে পারছেন না, দ্যাটস এনাফ। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগকে তাহলে বিচার, এইসব লোকজনের বিচারের কথা আমরা বলছি যে তাদেরকে বিচারের মাধ্যমে রায় দিয়ে এই কাজটা করা যেতে পারে। এখন এখানে প্রশ্ন আছে, যদিও এটা নিয়ে সিরিয়াস ডিবেট আছে, এটা নিয়ে কনস্টিটিউশনাল ডিবেট আছে, এটা নিয়ে মামলা হয়েছে এবং ভিন্ন ভিন্ন ধরনের মত পাওয়া গেছে। সেটা হলো, এই যে সাজাপ্রাপ্ত বলছি, এটা কোন পর্যায়ে? আমরা কেউ বিচারিক আদালতে যখন কেউ সাজা পান, সেটাকে কি বলে ফেলবো? কারণ তাহলে আর এত আদালত কেন? অনেক ক্ষেত্রে এই ঘটনা ঘটে যে বিচারিক আদালতে যে রায় হয়েছে সেটা বাতিল হয়েছে উচ্চ আদালতে, হাইকোর্টে বা আপিল বিভাগে। আমরা সাম্প্রতিক সময় অনেকগুলো মামলাকে দেখছি যেগুলো আপিল বিভাগ থেকে শেষ পর্যন্ত বাতিল হয়ে
মানে বিশেষ করে আওয়ামী লীগ এবং তার আগে ১-১১ সরকারের সঙ্গে বেশ কিছু মামলা যেগুলো হয়রানিমূলক ছিল সেগুলো বাতিল হয়েছে। কিন্তু তাহলে একটা মানুষকে বিচারিক আদালতে যদি তিনি অপরাধী সাব্যস্ত হন তাতেই কি হয়ে গেল? কোর্টের এই রায়ও আছে যে বিচারিক আদালতে এটা হলেই প্রাথমিকভাবে ধরা হবে, এবং ভারতেও এই চর্চাটা আছে বলে অনেকে এটাকে রেফার করেন। সো আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম, আবারও বলছি আলোচনার খাতিরে ধরে নিলাম যে আমাদের বিচারিক আদালতে 2 বছরের সাজা হলেই এটা হবে। এখন আওয়ামী লীগ এবং তার লোকজনের বিচার হওয়া কত দিনে সম্ভব? শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের নির্বাচন যদি এবছরের শেষ নাগাদ হয় তাহলে বিচারিক প্রক্রিয়া চলে আইসিটিতে হয়তো একটু ফাস্টার হতে পারে। আমি দেখেছি আমাদের যিনি চিফ প্রসিকিউটর আছেন তিনি জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনার মামলার রায় হবে, প্রাথমিক রায় অবশ্যই। আইসিটিতে একটা ডেডিকেটেড কোর্ট, এটা হওয়ার সম্ভাবনা যদি থাকেও, কিন্তু আরও অপরাপর বহু লোকজন আছে যাদের বিভিন্ন রকম ফৌজদারি অপরাধ আছে যেগুলো আইসিটিতে বিচারযোগ্য নয়, সেগুলো আমাদের সাধারণ যে আদালত আছে বিচারিক আদালত সেখানেই হওয়ার কথা। এবং এই ধরনের মামলা 1 বছরের মধ্যে শেষ করা অলমোস্ট ইম্পসিবল। এখন প্রশ্ন হলো, ইভেন আইসিটি নিয়েও এই প্রশ্ন আসতে পারে বলে আমি মনে করি। মানে একটা আদালত তৈরি হয় এবং জানুয়ারি মাস চলে এসছে, শেখ হাসিনার কিছু বিচার 1 বছরের মধ্যে করে ফেলা যাবে, এটা নিয়ে বাই এনি চান্স আমরা খুব তাড়াহুড়ো করছি, তাড়াহুড়ো করে তাকে কনভিক্ট করতে চাইছি, এতে বিচারিক প্রসেস হ্যাম্পার্ড হচ্ছে, বিচারিক প্রসেস আমরা নষ্ট করছি, তিনি ন্যায় বিচার পাচ্ছেন না, এই শোরগোল হওয়ার প্রবাবিলিটি তৈরি হবে। এবং শুধু শেখ হাসিনা না, অন্য যে কারো ক্ষেত্রেই এই ঘটনা ঘটতে পারে যদি আমরা খুব তাড়াহুড়ো করি। সে পুরনো আপ্তবাক্য নিশ্চয় মনে আছে যে জাস্টিস হারিড, জাস্টিস বেরিড, এরকম কথা বলা হয়। সো তাড়াহুড়ো করলে বিচার কবরস্থ হয়ে যেতে পারে, এই আলাপ আছেই। সুতরাং তাড়াহুড়ো করাটাও ঠিক হবে না। তাহলে আসলে পথ কী হতে পারে? আমরা একটা জিনিস মনে করি, সেটা হলো একটা রাষ্ট্রের বেসিক নিয়ম যিনি মানেন না তার নির্বাচন করার অধিকার নেই। যেমন শেখ হাসিনার কথা বলি, উনি কিন্তু ফেরারি আসামি, কারণ ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট শেষ হয়ে গিয়েছিল মিড অফ নভেম্বর, আমি ভুল না করে থাকলে। তিনি তো বাংলাদেশে আসেননি। সুতরাং শেখ হাসিনার বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। ঠিক একই রকম ঘটনা আরও বহু আওয়ামী লীগের নেতা তথাকথিত শেখ হাসিনার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে আছে। কারণ আপনাকে একটা দেশে নির্বাচন করতে হলে তার সিস্টেমকে, তার বিচার ব্যবস্থাকে, বিচার বিভাগকে অ্যাগ্রি করে ওটার প্রতি সাবমিসিভ হয়ে করতে হবে। আদারওয়াইজ তার কোনো অধিকার নির্বাচনের ক্ষেত্রে নাই। কেউ যদি আসেন এবং যেমন কারাগার থেকে নির্বাচন করা যায়, আমাদের নিশ্চয়ই মনে আছে 1991 সালে এরশাদ পতনের পর এরশাদ জেলে ছিলেন এবং উনি জেলে থেকে 5টা আসনে নির্বাচিত হয়েছিলেন। মানে শেখ হাসিনা গোপালগঞ্জে তার আসনে জিতবেন কিনা সেই প্রশ্ন আছে। আজকে আসলেই এর সাথে ভাবি প্রাসঙ্গিক হয়ে ওঠেন। এবং উনি না পালিয়ে দেশে ছিলেন, জেলে গেছেন, জেল কেটেছেন, বেরিয়ে এসে বাংলাদেশের রাজনীতিতে ইন্টারেস্টিংলি ফ্যাক্টর হিসেবে একটা পতিত স্বৈরাচার, এর সাথে অবশ্য স্বৈরাচার বলা যাবে কি না শেখ হাসিনাকে, শুধু যদি আমরা স্বৈরাচার বলি, আলোচনা অনেকেই করি আমরা। যাই হোক, জেলে আপনি রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করে রাষ্ট্রের কাস্টাডিতে থেকে নির্বাচন করা যেতে পারে, কিন্তু যিনি আদালতের চোখে ফেরারি আসামি তার নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার থাকা উচিত না। নট অনলি দ্যাট, কারণ আমি ওই রকম আদালতের অ্যারেস্ট ওয়ারেন্ট নেই কিন্তু পালিয়ে আছে এরকম অসংখ্য মানুষজন আছেন, তাদের ক্ষেত্রেও আমার মনে হয় একটা ব্যবস্থা থাকা দরকার যেটা আসলে তাদেরকে আইনের আওতায় আসার পথ করে দেবে, বাধ্য করবে যদি তারা নির্বাচনে পার্টিসিপেট করতে চান। সেটা হচ্ছে তাদের সশরীরে এসে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে হবে। এটার মধ্যে এক্সেমশন হচ্ছে যারা আইন রাষ্ট্রীয় কোনো কাস্টাডিতে আছেন, কোনো আইনি কাস্টাডিতে, মানে জেলে আছেন বা কোনো রকমভাবে পুলিশ বা কারো হেফাজতে আছেন, এরকম কেউ হলে তার ক্ষেত্রে তার মনোনীত ব্যক্তি এই কাজটা করতে পারবেন। এখনকার নিয়ম হচ্ছে মানে জেলে না থাকলেও যে কারো মনোনীত ব্যক্তি এই কাজটা করতে পারেন। কিন্তু আমরা যদি এরকম একটা বাধ্যবাধকতা তৈরি করি যে সশরীরে এসে তিনি মনোনয়নপত্র দাখিল করবেন, তাহলে আওয়ামী লীগের কেউ সশরীরে আসবেন এবং তার নামে যদি মামলা থাকে তিনি যদি গ্রেফতার হবেন, উনি জেলে যাওয়ার পর উনি যদি সে সাহস করেন জেলে গিয়ে নির্বাচন করবেন কাস্টাডিতে থেকে, তাহলে বাকি সব প্রসেস হতে পারে। এই ক্ষেত্রে যারা অলরেডি জেলে আছেন, আমি নাম তুলে যদি ধরুন আনিসুল হক, তার নামে যদি কনভিকশন না হয়ে যায় ইলেকশনের আগে, তিনি জেলে আছেন, তিনি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় আওয়ামী লীগের নামে, আর যদি নিষিদ্ধ হয় তিনি যদি চান, তাহলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন, কারণ তিনি রাষ্ট্রের হেফাজতে আছেন। ভারতের সবই জানে, ভারতের তলকারে লবিংও করছিল তাকে বাঁচানোর জন্য, কিন্তু সেই ধরনের সক্ষমতা ভারতের নেই। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা মেইলে যে কাজ হয়, ভারতের সব মন্ত্রীরা কি 10টা দেশ সফর করলে সেই অ্যাকশন হয়? টিউলিপ না, বাংলাদেশের একজন শ্রমিক থেকে শুরু করে বিদেশ, মানে বাংলাদেশের বংশোদ্ভূত যারা বিভিন্ন দেশে বিভিন্ন জনপ্রতিনিধি আছে, সবাইকে নিয়ে আমাদের আমরা গর্ব করি, কিন্তু তারা আমাদের দেশটাকে ওখানে দেশের নামটাকে রিপ্রেজেন্ট করে, তিনি বাংলাদেশের বংশোদ্ভূত। তারা যখন কোনো দুর্নীতির দায় হোক, কোনো অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তখন এটা আমাদের দেশের জন্য মানে খুব লজ্জা। টিউলিপ সিদ্দিকী যেটা করছেন, এটা উনিও তো ওনাদের পরিবারের ঐতিহ্যটাকে ফিরে আনতে পারতো, কিন্তু উনি এটাকে ধরা পড়া পরে বুঝতে দিচ্ছে যে ওই সন্ধ্যা এই জাতীয় কাজ কাম করে, দেখি যখন সরকার গেলেও দান মানে ঠিক আছে, উনি সেখান থেকে কোনো বিরতি করে নাই, তার প্রমাণ টিউলিপ সিদ্দিকী। মানে আপনি যে বললেন পশ্চিমবঙ্গের অগ্নিমিত্রা পাল কিন্তু ভারতের কিছু কেউ না এবং ভারত সরকারেরও কেউ না। পশ্চিমবঙ্গে অগ্নিমিত্রা পাল আর ওই শুভেন্দু অধিকারীদের কোনো কাজ নেই। পশ্চিমবঙ্গে বিধানসভায় 297টা বিধায়কের ভিতর ওনারা আছে তৃণমূল 200+, অর্থাৎ নিরঙ্কুশ, ওনাদের কোনো কাজ নাই, ওনারা বাংলাদেশে এজেন্ডা নিয়ে মানে সময়টা পার করতেছেন। কিন্তু অগ্নিমিত্রা পালে বুঝতে হবে সময় পার করতে উনি কার সম্বন্ধে বলতেছেন, কাদের সম্বন্ধে বলতেছেন। অগ্নিমিত্রা পাল একজন ফ্যাশন ডিজাইনার, তিনি ব্যক্তিগত জীবনে মেধাবী, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সর্বশেষ। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে মানুষ মানে বিশেষ করে মেয়েদের মাথায় একটু সমস্যা হয়, একটু হালকা সাইকো হয়, যেটা উনি সেই সাইকোটা হয়েছে।
আর অগ্নিমিত্রা পাল বলছেন 20 তারিখের পরে বাংলাদেশের মানে আমাদের প্রধান উপদেশ সম্বন্ধে খুব বাজে শব্দ উচ্চারণ করে বলছেন থাকবেন না, মানে তার শব্দটা একটা ইনসাল্টমূলক ছিল, কিন্তু সেটা মানে আমি প্রতিবাদ জানাচ্ছি। আর অগ্নিমিত্রা পাল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সম্বন্ধে মন্তব্য করার আগে ওনাকে বুঝতে হবে অগ্নিমিত্রা পালকে, না সরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে আমাদের মানে নোবেল বিজয়ী একজন মানুষ, তিনি ধর্ম প্রচারক না, রাজনীতিবিদ না। তাকে কিন্তু বাংলাদেশের মানুষের অনুরোধে ওখানে আসছে, তিনি কিন্তু এখানে ইচ্ছুক ছিলেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে, ইউনূসের যে বন্ধু লেভেল, হিলারি ক্লিন্টন তার বন্ধু, বিল ক্লিন্টন তার বন্ধু, অলডের যে যতগুলো পুরস্কার আছে অগ্নিমিত্রা সেইগুলো পুরস্কারের নামও জীবনে শুনে নাই। 2012 সালে ভারতে সফরে আসছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। অগ্নিমিত্রা পাল তার একটা সেলাই করা চাদর হিলারি ক্লিন্টনকে দেওয়ার জন্য 3 মাস আগে থেকে লবিং করে হিলারি ক্লিন্টনের হাতে পৌঁছতে পারেন নাই। সেই চাদরটা তিনি মারফতে দিয়েছিলেন। হিলারি ক্লিন্টন আমেরিকায় গিয়ে সেই চাদরটা যখন জানতে পারছে সব ডকুমেন্টে কে কি উপহার দিয়েছে ওনার নাম দেখে, ওনাদের যে শিষ্টাচার যে ভদ্রতা তার প্রেক্ষিতে একটা চিঠি লিখেছিলেন ওনাকে শুভেচ্ছা জানাইয়া। আর সেই অগ্নিমিত্রা পাল সেই হিলারি ক্লিন্টনের চিঠি তিনি পার্টি অফিসে এবং ঘরে বান্ধায় রাখছে। তার যার লোকের একটা চিঠি বান্ধায় রাখে আর সেই লোক যার ফোনে ফোন দেয় সেই লোকই তার সম্বন্ধে মন্তব্য করতে পারেন। এই সমস্ত ওনাদের এই যে পশ্চিমবঙ্গের ছাত্রকে সহজে পাওয়া যায়, কেউ চুল্লু খায়, কেউ পুল্লু খায়, কেউ খৈনি খায়। এই যে শুভেন্দু অধিকারী কদিন আগে বলতেছেন যে বাংলাদেশের সাধারণ বিমানবন্দরে উনি শেখ হাসিনার নামাই দিয়ে যাবেন, উনি বলার কি? কিন্তু ভারতের কেউ না, ভারত সরকারের কেউ না, আর মানে উনি সেই বড় পলিটিশিয়ানও না, মানে উনি কে, কোন সোর্সে বলে? অগ্নিমিত্রা পালরা কোন সোর্সে বলে? ওনার তো বঙ্গের বিধানসভার সামান্য একজন বিধায়ক, যেটা আমাদের সামান্য ইউনিয়ন চেয়ারম্যান ক্যাটাগরির মধ্যে পড়ে। কারণ ভারত তো 3 মানে বিধানসভা, তারপর রাজ্যসভা, লোকসভা, কেন্দ্রের 2 কক্ষ বিশিষ্ট। তো উনি কোন সূত্রে কি বলে এগুলো জানি না। আর অগ্নিমিত্রা পালদের স্পষ্ট করি যে কখনো বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ সম্বন্ধে মন্তব্য করতে আসবেন না, কারণ পশ্চিমবাংলায় মন্তব্য করার মতো কিছু নাই। মানুষ রেজাল্ট দেখে, পদ্ধতি দেখে না। পশ্চিমবাংলায় গর্ব করার মতো যা কিছু আছে সব আমাদের বাংলাদেশ থেকে ধার করা। এই যে পশ্চিমবঙ্গের যে মেট্রো রেলের জনক যে তথাগত রায়, তিনি আমাদের বাংলাদেশি। পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ছিলেন তিনি আমাদের বাংলাদেশি। পশ্চিমবঙ্গের যে একজন নোবেল জয়ী, নাম কি ওনার, অমর্ত্য সেন, উনি আমাদের বাংলাদেশি। তো ওনারা কি নিয়ে গর্ব করে? বাংলাদেশ নিয়ে মন্তব্য করার আগে ওনাদের তো বাংলাদেশ প্রণাম করা উচিত। অগ্নিমিত্রা পালকে স্পষ্ট বলি, সেকেন্ড টাইম কখনো আমাদের দেশে কোন সরকার থাকবে কোন সরকার থাকবে না, 20 তারিখ আমেরিকার সরকার গঠন হবে, তার প্রেক্ষিতে বাংলাদেশে কি হবে কি হবে না এর নিয়ে কোনো চিন্তা আপনি করেন না। 20 তারিখ যথারীতি ডক্টর মোহাম্মদ ইউনূস অফিস করবেন, তিনি তো দিনে দিনে কাজ কাম করবেন, এটা আপনাদের মানে মাথা কামিয়ে সস্তা জনপ্রিয়তা নেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু অগ্নিমিত্রা পালরা পশ্চিমবঙ্গে খুব বিপদে আছে। অগ্নিমিত্রা পালরা যে রাজনীতি করেন সেটা হচ্ছে ধর্মান্ধ রাজনীতি। যেমন উনি সারাদিন করে থাকে ফিরাদ হাকিমকে নিয়ে, আরাবুলকে নিয়ে, সন্দেশ খালি হয়েছে আমদানি কি শাহজাহানকে নিয়ে করে থাকে। উনি শাহজাহানের জন্য কান্নাকাটি করছেন। পশ্চিমবাংলার সিভিক যে ভলেন্টিয়ার, যাতে আমাদের বাংলাদেশের কমিউনিটি পুলিশ, তারা ওনাকে টানাহেসরা করে রাস্তা সাইডে ফেলে দিচ্ছেন। তো উনি আমাদের দেশে কিভাবে কথা বলেন, কোন মুখে কথা বলেন আমি তো বুঝি না। উনার স্বামী একজন ভালো ব্যবসায়ী, উনার একটা ছেলে আছে, উনি বারবার যে আবলিক করে বাংলাদেশের শেখ হাসিনা বিগত 17 বছরে আমাদের যে কাটায় মঠ মন্দির ভেঙে মানে যে কাজে আমাদের হিন্দুদের বোল্ডোজারকে একদম শেষ করে দিয়েছে, জেলের ভিতরে একজন অ্যাডভোকেটকে পুরাই মারি ফেলছে। আমি বলবো দিদি অগ্নিমিত্রা দি, আপনার একটা ছেলে আছে, আপনার ছেলে নিয়ে খুব শেখ হাসিনাকে নিয়ে যে কাজে লাফালাফি করতেছেন, শেখ হাসিনা খুব শিক্ষিত দিল্লির প্রধানমন্ত্রী হবে। আর এই আরাবুলরা এই যে যাকে নিয়ে সংকোচ বোধ করেন, আরাবুল পরে যে শাহজাহান বা সিদ্দিকুল্লাহ, এরা শেখ হাসিনা মন্ত্রী হবে। আপনি আপনার ছেলে নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাগবে। অতএব সেটা যদি না চান, খুব শীঘ্রই আপনি আমাদের সাথে ভালো ব্যবহার করবেন। আপনাদের দেশ থেকে আমাদের দেশের যে লোকজনগুলো পশ্চিমবাংলা ঘুরে গেছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠান। নমস্কার। জি, কিন্তু এই আমাদের শেখ হাসিনা পরিবারের ব্যাপারে যেসব কথাগুলো উঠছে, বিশেষ করে যে টিউলিপ সিদ্দিকীকে অবসর করা হচ্ছে, এই সম্পর্কে কি ভারত জানে, বা ভারত এত কিছু জানা সত্ত্বেও এই ধরনের ভূমিকা এখনো রাখছে বলে এর পেছনে কারণ কি বলে মনে করেন? এবং আপনার প্রতিক্রিয়া কি টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে এই ধরনের অভিযোগগুলো যে এসছে, ব্যক্তিগতভাবে আপনি কিভাবে এটাকে দেখেন? ভারতের সবই জানে, ভারতের তলকার লবিংও করছিল তাকে বাঁচানোর জন্য, কিন্তু সেই ধরনের সক্ষমতা ভারতের নেই। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা মেইলে যে কাজ হয়, ভারতের সব মন্ত্রীরা কি 10টা দেশ সফর করলে সেই অ্যাকশন হয়? ডক্টর ইউনূস যেটা গ্লোবাল সেলিব্রিটি সে সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আর টিউলিপের পদত্যাগ যেটা, এটা আমাদের টিউলিপ না, বাংলাদেশের একজন শ্রমিক থেকে শুরু করে বিদেশ মানে বাংলাদেশের বংশোদ্ভূত যারা বিভিন্ন দেশে বিভিন্ন জনপ্রতিনিধি আছে, সবাইকে নিয়ে আমাদের আমরা গর্ব করি। কিন্তু তারা আমাদের দেশটাকে ওখানে দেশের নামটাকে ওখানে রিপ্রেজেন্ট করে, তিনি বাংলাদেশের বংশোদ্ভূত। তারা যখন কোনো দুর্নীতির দায় হোক, কোনো অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তখন এটা আমাদের দেশের জন্য মানে খুব লজ্জা। টিউলিপ সিদ্দিকী যেটা করছেন, এটা উনি হয়তো ওনাদের পরিবারের ঐতিহ্যটাকে ফিরে আনতে পারতো, কিন্তু উনি এটাকে ধরা পড়া পরে বুঝে দিছে যে ওই ওনারা এই জাতীয় কাজ কাম করে, দেখি যেমন সরকার গেলেও ধান মানে ঠিক আছে, উনি সেখান থেকে কোনো বিরতি করে নাই, তারপর টিউলিপ সিদ্দিকী। নমস্কার। জি, আর শেষ আরেকটা প্রতিক্রিয়া, আপনি তো সবসময় শুভেন্দু অধিকারী নিয়ে কথা, শুভেন্দু অধিকারী তো আবার শেষের দিকে হুঙ্কার দিল বাংলাদেশে 4-5টা ড্রোন পাঠালেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। 4-5টা ড্রোনের যে হুমকি দিল, এই ব্যাপারে আপনার ব্যক্তিগতভাবে তার প্রতি কোনো ধরনের পরামর্শ আছে কিনা? মানে শুভেন্দু অধিকারী তো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সিভিক ভলান্টিয়ার ফেস করে, কিন্তু বাংলাদেশের জনগণ ফেস করে না, জনগণ সম্বন্ধে জানে না। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন, জেনেছেন, বুঝেছেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।